একটা তড়িতাধান, ধরো কিউ পরিমাণ তড়িতাধান পি বিন্দুতে অবস্থিত। এখানে কিউ ধরো ধনাত্মক আধান, অর্থাৎ পি বিন্দুতে একটা পজিটিভ আধান আছে। অপর একটা পজিটিভ আধানকে যদি পি এর কাছে নিয়ে আসা হয়, এই দিক বরাবরই যদি আনা হয়, তাহলে সেই পজিটিভ আধানটা পি বিন্দুতে অবস্থিত এই পজিটিভ আধানের জন্য একটা বিকর্ষণ বল অনুভব করে। এখন এই যে বিকর্ষণ বল, এটা কি কিউ আধানটার স্পর্শের ফলে হয়েছে? কিউ আধানটাকে এরকম ঠেলে দিয়েছে, যেমন ঘর্ষণ বল তলের ওপর দিয়ে যখনই তলে তার বিপরীত দিকে একটা ফোর্স ক্রিয়া করে, স্পর্শের ফলে হয়। কিন্তু এটা কি স্পর্শ হয়েছে একে অপরের সঙ্গে? হয়নি। সুতরাং এটা সমস্পর্শজনিত কোনো বল নয়। তাহলে কিসের দ্বারা, এইখানে ধরো অপর একটা তড়িতাধান Q1 পরিমাণ নিয়ে এসেছো, কিসের দ্বারা এই Q1 তড়িতাধানটা ফোর্স অনুভব করলো? কি এমন আছে? যেটা আছে সেটাকেই বলা তার ফিল্ড বা ক্ষেত্র। ক্ষেত্র বলতে কি বোঝায় না, এই তড়িতাধানটা যতটা দূর অঞ্চল পর্যন্ত অপর একটা তড়িতাধানের ওপর বল প্রয়োগ করতে পারে, ততটা দূর অঞ্চলকেই বলা হয় তার তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। কি বলো? কোনো একটা তড়িতাধান যত দূর অঞ্চল পর্যন্ত অপর একটা তড়িতাধানের ওপর আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করতে পারে, তাকেই বলা হয় তার তড়িৎ ক্ষেত্র। এইটা তড়িৎ ক্ষেত্র ঠিকই, কিন্তু যখন আমরা ব্যবহার করব তড়িৎ ক্ষেত্র বলতে ঠিক এই জিনিসটাকে আমরা লিখব না। তাহলে সেটা কি বলা হয় যে এই বিন্দুতে একটা এক পরিমাণ তড়িতাধান রাখতে হবে, Q1 নয়, তাহলে 1 কুলম্ব তড়িতাধান রাখতে হবে। এটা থেকে কিউ বিন্দু থেকে ধরো এই বিন্দুটা আর দূরত্বে অবস্থিত। তাহলে এই কিউ বিন্দুটা এই এক আধানের ওপর যে পরিমাণ ফোর্স প্রয়োগ করবে সেটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ওইটাকেই আমরা লেখার সময় লুজলি ওইটাকেই ইলেকট্রিক ফিল্ড বলা হয়। তাহলে তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কিন্তু এক জিনিস নয়। তড়িৎ ক্ষেত্র দেখো প্রথমেই বললাম যতটা দূর অঞ্চল পর্যন্ত কিউ তড়িতাধানটা অপর তড়িতাধানের ওপর ফোর্স প্রয়োগ করতে পারে, ততটা দূর অঞ্চলকেই বলা হয় তার তড়িৎ ক্ষেত্র। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র তোমার অঞ্চল বললে ডিস্টেন্স বা এরিয়া, বর্গ মিটার এরকম জাতীয় কিছু একক হবে। কিন্তু তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য কি? ওই ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে একটা একক ধনাত্মক তড়িতাধানকে রাখলে ওই তড়িতাধানটা যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে তাকেই বলা হয় ওই বিন্দুতে এই কিউ তড়িতাধানের তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য। তাহলে একটা দেখো এলাকার, একটা ধরো দেখো আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণ, একটা ফোর্স আর একটা অঞ্চল, দুটো নিশ্চয়ই সমান না। কিন্তু আমরা যখন লিখব বা যখন হায়ার এডুকেশনে যখন লেখা হয় তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটাকেই সংক্ষেপে বলা হয় ইলেকট্রিক ফিল্ড, অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই ই। সো ইট ইজ দ্য ভেক্টর কোয়ান্টিটি। এটা কিউ, এটা যদি পজিটিভ হয় তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের দিক এটা হবে, এটা হবে। তাহলে ই ইকুয়াল টু তাহলে কত হবে, এর মানটা তাহলে কত হবে? তাহলে অলরেডি পড়েছো যে ফোর্সের ফর্মুলা Q1 Q2 বাই কে আর স্কোয়ার, সিজিএস আর এসআই বললে
Q1 Q2 বাই 4 পাই ইপসাইলন 0 আর স্কোয়ার। তাহলে Q1 এর জায়গায় Q, Q2 এর জায়গায় 1 বাই K ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু Q বাই K আর স্কোয়ার। এটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের পরিমাপ। তাহলে এখানে ধরো কিউ চার্জ নেই, এখানে কিউ ড্যাশ আছে আর এইখানেতে কিউ আছে, সেক্ষেত্রে ফোর্সটা কি হবে দুটো তড়িতাধানের মধ্যে? এফ ইকুয়াল টু কিউ ড্যাশ ইন্টু কিউ বাই কে আর স্কোয়ার। এই পোর্শনটাকে অলরেডি ভুল বললাম, এই পোর্শনটাকে কিউ ড্যাশ তড়িতাধানের জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এখানে কিউ ড্যাশ হবে। এই পোর্শনটাকে অলরেডি আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলে চিহ্নিত করেছি। সুতরাং এফ ইকুয়াল টু হবে কিউ ইন্টু ই। দেখো দেখি লেখা যাবে নাকি? যাবে না? যাবে না? বা বলা যায় ই ইকুয়াল টু এফ বাই কিউ। সুতরাং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের একক কি হবে? তোমার লেভেলে এখনো তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যই দেখবে থাকবে, কিন্তু তোমার পরের ক্লাসে গিয়ে এই তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য এত বড় আর লেখা হয় না, তড়িৎ ক্ষেত্রই বলা হয়, প্রাবল্য কথাটা মুছে যায় তখন। তাহলে এর একক কি হবে? দেখো তোমার ফোর্স পার ইউনিট চার্জ, বা হবে তোমার নিউটন পার কুলম। মাত্রা কি হবে? নিউটনের মাত্রাকে কুলম্বের মাত্রা দিয়ে ভাগ নিতে হবে। নিউটনের মাত্রা হচ্ছে ml টু দি পাওয়ার -2 বাই IT, ml টু দি পাওয়ার -3 I টু দি পাওয়ার -1। তাই তো হবে নাকি? এটাই হচ্ছে তাহলে তোমার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মাত্রা। ক্লিয়ার হলো না? হলো না? আচ্ছা, তাহলে এইবার তোমার এটা তো গেল এইখানে তড়িতাধান রাখলে এখানে কি পরিমাণ ফোর্স কাজ করে, বা এক আধান রাখলে কি পরিমাণ ফোর্স কাজ করবে তার সংক্রান্ত কথাবার্তা। তাহলে এবার তোমার এইখানে যদি একটা তড়িতাধানকে নিয়ে আসতে হয়, ধরো এখান থেকে নিয়ে আসা হলো, নিয়ে আসতে গেলে কি করবে? যদি এটা পজিটিভ আধান হয়, এটা তো পজিটিভ রাখা আছে, তাহলে এই পজিটিভ আধানের জন্য এই পজিটিভ আধানটা একটা বিকর্ষণ বল অনুভব করবে। বিকর্ষণ বল অনুভব করবে মানে সে আসতে চাইবে না, তুমি জোর করে তাকে নিয়ে আসবে, অর্থাৎ তোমার একটা যান্ত্রিক শক্তি ব্যয় হবে। তাহলে কৃতকার্য কত হবে? তাহলে ধরো এইখানে কিউ তড়িতাধান আছে, এখানে একটা এক আধানকে আনতে হবে। আনতে গেলে যদি অসীম দূরত্ব থেকে আনা হয়, তাহলে আনতে গেলে যে পরিমাণ কার্য করা হবে সেটাকেই বলা হবে তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। তাহলে তড়িৎ বিভব কাকে বলবে? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক তড়িতাধানকে অসীম দূরত্ব থেকে আনতে গেলে যে পরিমাণ কার্য করা হয় সেই পরিমাণ কার্যকেই বলা হবে তার ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। কি বলো? অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক তড়িতাধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে গেলে যে পরিমাণ কার্য করতে হয় সেই পরিমাণ কার্যকেই বলা হবে ওই বিন্দুর তড়িৎ বিভব। তাহলে ধরো এক আধানকে আনতে গেলে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় তড়িৎ বিভব। তাহলে ওইটাকে লেখা হয় ভি দিয়ে, তড়িৎ বিভবকে ভি দিয়ে লেখা হয়। তাহলে এক আধানকে আনতে গেলে কার্য করতে হয় ভি পরিমাণ, তাহলে কিউ আধানকে আনতে গেলে কার্য কতটা করতে হবে? কিউ ভি পরিমাণ। তাহলে কৃতকার্য ডাব্লু ইকুয়াল টু কিউ ভি, সুতরাং ভি ইকুয়াল টু ডাব্লু বাই কিউ। অর্থাৎ তড়িৎ বিভব তাহলে কি দাঁড়ালো? ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ। আচ্ছা, তার আগে একটা কথা বলি যে অসীম দূরত্ব কথাটা কেন নেওয়া হয়, অসীম থেকে আনতে হবে এই কথাটা কেন ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় এই কারণে, অসীম দূরত্বে এই তড়িতাধানটা কোনো ফোর্স তার উপর প্রয়োগ করতে পারবে না। দি ফোর্স অন এনি চার্জ at infinity for other charge
ইজ অলওয়েজ ইকুয়াল টু 0। তাহলে এইবার সেইখান থেকে থিওরিটিক্যালি তড়িৎ ক্ষেত্র বিস্তৃত কত দূর? অসীম পর্যন্ত। অসীমে গেলে তবে 0 হয়, অর্থাৎ এইটার তড়িৎ প্রভাব অসীম পর্যন্ত বিস্তৃত, যদিও তোমার প্র্যাকটিক্যালি দেখা যায় না। যাই হোক, সেই জন্য থিওরিটিক্যাল ডেফিনেশন যখন বলা হয় যে অসীম দূরত্ব থেকে, অর্থাৎ যেখানে কোনো তড়িতাদান ফ্রি থাকে, অন্য কোনো তড়িতাদানের দ্বারা প্রভাবিত নয়, কোনো একটা একক ধনাত্মক তড়িতাদানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে গেলে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই বলা হয় তড়িৎ বিভব। সুতরাং তড়িৎ বিভব ভি ইকুয়াল টু কি? W/Q, অর্থাৎ ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ। তাহলে এটাকেই বলা হয় ভোল্ট। ইকুয়াল টু তাহলে কি লিখতে হবে? W রেখো, জুল পার কুলম, জুল পার কুলম, এটাই হচ্ছে তড়িৎ বিভবের একক। এটাকেই সংক্ষেপে ভোল্ট বলা হয়। কথাটা বুঝতে পারলে না? সুতরাং ভোল্ট ইকুয়াল টু কি? জুল পার কুলম। আচ্ছা, তাহলে সিজিএস পদ্ধতিতে এই এককটা কি বলা হয়? ইএসইউ। সিজিএস পদ্ধতি তড়িৎ বিভবের একক ইএসইউ। তাহলে সিজিএস পদ্ধতির একক ইএসইউ আর এসআই একক জুল ভোল্ট। তাহলে ইএসইউ আর ভোল্টের মধ্যে সম্পর্ক থাকবে। সম্পর্ক হচ্ছে যে 300 ভোল্ট ইজ ইকুয়াল টু 1 ইএসইউ। অলরেডি তোমরা পড়ে এসছো সবসময় সিজিএসটা ছোট হয়, এসআইটা বড় হয়। এতদিন পর্যন্ত তোমাদের যা জ্ঞান আছে, এখানে দেখো ঠিক উল্টোটা। কি বলো? সিজিএসটা বড়, এসআইটা ছোট। বুঝতে পারলে না? যদিও এটার ব্যবহার নেই, সব এসআই বলাই হয়েছে। ইলেকট্রিসিটিতে সবার সিজিএস এর কোনো কিছু নেই, সব এসআই চলে। ঠিক আছে? তাহলে এখন এর মাত্রা কি হবে? তাহলে মাত্রা কি হবে? জুলের মাত্রাকে কুলম্বের মাত্রা দিয়ে ভাগ নিতে হবে। জুলের মাত্রা কি হবে? এনার্জির মাত্রা। তার মানে মাত্রা, বিভবের মাত্রা ভি এর মাত্রা হবে তোমার ওয়ার্ক ডানের মাত্রা কি হবে? mL²T⁻²⁻² IT। কি বলো? ইকুয়াল টু হবে mL²T⁻³ এটাই হচ্ছে তোমার তড়িৎ বিভবের মাত্রা। অলরেডি বলেইছি তড়িৎ বিভব ইলেকট্রিসিটির মাত্রাগুলো বড় বড় হয়। বড় বড় হয় কেন? এখানে একটা নতুন মাত্রা আই প্রবেশ করেছে। তোমরা ক্লাস 9-এ যে পড়েছিলে সব MLT দিয়ে ব্যাপার ছিল, কিন্তু যেহেতু আই প্রবেশ করেছে সেখানে বাড়বেই। আচ্ছা, তাহলে এখন দুটো বিন্দুর মধ্যে যে দুটো বিন্দু ধরো, একটা বিন্দু ধরো তোমার এ বিন্দু, একটা ধরো বি বিন্দু। এই বিন্দুর বিভব ধরো 5 ভোল্ট, বি বিন্দুর বিভব ধরো তোমার 2 ভোল্ট। দুটো বিন্দুর মধ্যে যে বিন্দুর বিভব বেশি সেই বিন্দুর বিভবকেই বলা হয় উচ্চ বিভব বা ধনাত্মক বিভব বা পজিটিভ পটেনশিয়াল। যে বিন্দুর বিভব কম তাকে বলা হয় নিম্ন বিভব বা নেগেটিভ পটেনশিয়াল বা ঋণাত্মক বিভব। সেই হিসাবে এ বিন্দুর বিভব, এ বিন্দু উচ্চ বিভবে আছে বা এ বিন্দুর বিভব ধনাত্মক, বি বিন্দু নিম্ন বিভবে আছে বা বি বিন্দুর বিভব হচ্ছে ঋণাত্মক। সুতরাং দুটো বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য কত হবে? VA মাইনাস VB ইকুয়াল টু 5 মাইনাস 2 ইকুয়াল টু 3 ভোল্ট। সুতরাং দুটো বিন্দুর মধ্যে বিভবের যে পার্থক্য তাকেই বলা হবে বিভব পার্থক্য। তাহলে এখন দুটো বিন্দুর সমন্বয়ে যদি একটা সংস্থা তৈরি হয়, তাহলে সেই সংস্থার এনার্জি কত দাঁড়াবে? তার মধ্যে একটা স্থিতিশক্তি থাকে, সেই স্থিতিশক্তিটা কত? সেই স্থিতিশক্তির পরিমাণ দেখো পড়াই আছে তোমার W ইকুয়াল টু QV। তাহলে একটা চার্জ কিউ আর একটা যদি তোমার কিউ ড্যাস্ট হয়, তাহলে তোমার হয় তড়িৎ স্থিতিশক্তি E ইকুয়াল টু দাঁড়াবে
কিউ কিউ ড্যাশ বাই 4 পাই সিজিএস লিখছি না, এসআই তোমাদের লিখিনি, যে লিখে ফেলেছি থাক, 4 পাই ইপসাইলন 0 আর, আর সিজিএস এ যদি বলো এটাই দাঁড়াবে কিউ কিউ ড্যাশ বাই কে আর ইন এসআই ইন সিজিএস। এটা হচ্ছে তড়িৎ স্থিতিশক্তির রাশিমালা, দুটো বিন্দুর সমন্বয়। এইটাই তোমার এইচএসে আরো এক্সটেন্ড করে একাধিক বিন্দু, দুইয়ের অধিক বিন্দুর সমন্বয়। যেমন দেখ একটা সমবাহু ত্রিভুজের 3টে শীর্ষ বিন্দুতে ধর 1 কুলম 2 কুলম 3 কুলম মানে তাও তড়িতাদান আছে। ত্রিভুজটার যদি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হয় তার স্থিতিশক্তি কত হবে? তাহলে এবিসি যদি 3টে শীর্ষ বিন্দু বলো, এরকম যদি বলো, যেহেতু কথাটা উঠলো আমি বলেই দিই, ধরো এখানে 1 কুলম রাখা আছে, এখানে 2 কুলম রাখা আছে, এখানে 3 কুলম রাখা আছে, বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তাহলে তোমার বি আর সি এর সমন্বয় যে সমস্যাটা তৈরি হচ্ছে তার জন্য এনার্জি কত হবে? এই ফর্মুলায় আসবে Q1 Q2 বাই 4 পাই ইপসাইলন 0 আর, কিউর জায়গায় 2, Q2 কিউ ড্যাশের জায়গায় 3, 1 বাই 4 পাই ইপসাইলন 0 মানে 9 × 10⁹, আর মানে 0.1। এই দুটো সমন্বয়ে তুমি স্থির শক্তি বার করলে। অনুরূপভাবে সি আর এ এর সমন্বয়ে স্থির শক্তি বার করতে হবে, এ আর বি এর সমন্বয়ে স্থির শক্তি বার করতে হবে, দিয়ে 3টে যোগ করতে হবে। যেহেতু যোগ কেন করা হচ্ছে? যেহেতু শক্তি হচ্ছে স্কেলার রাশি, ভেক্টর হলে এটাই আবার পেঁচ চলে আসবে, সামান্তরিক সূত্র অনুযায়ী যোগ করতে হবে, ওগুলো আমি বলছি না, তোমার ওই ক্লাসে গিয়ে পড়বে। ঠিক আছে, শুধু বিষয়টা তোমায় জানিয়ে রাখলাম, এইভাবে বার কথা। যদি এটাই যদি বড় ক্ষেত্র দিত আরো জটিল হয়ে যেত, দিত না। সুতরাং যত তড়িতাদানের সংখ্যা বাড়বে তত দেখো তোমার তাদের মধ্যে স্থিতিশক্তির ক্যালকুলেশনটাও জটিল হয়ে যাবে। তাহলে এখন ইএমএফ বলে একটা কথা আছে। ইএমএফ আমরা দেখো এখন তোমার ব্যাটারির ব্যবহার উঠে যাচ্ছে, টর্চ ব্যবহারটা প্রায় তবু এখনো বেশিরভাগ বাড়িতেই চালু আছে। তাহলে টর্চে তুমি সুইচ টিপলে লাইট জ্বলে, তার মানে এখানে তড়িৎ শক্তিটা আলোক শক্তিতে রূপান্তরিত হয়, এটাই তো আমরা বলতে পারি। তাহলে তোমার টর্চের মধ্যে একটা টুনি বাল্ব আছে, সেই বাল্বের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। তাহলে কে পাঠালো? তাহলে তড়িৎ প্রবাহটাকে হতে গেলে একটা তো এনার্জি লাগবে। হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্যাট এনার্জি? সেই এনার্জিটাকেই বলা হয় তোমার তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স। যদিও এটা একটা নাম হচ্ছে বল, তড়িৎচালক বল, অর্থাৎ তড়িৎকে চালায় যে বল মনে হতে পারে না, বাট ইট ইজ এ টাইপ অফ এনার্জি। তাহলে তড়িৎচালক বল তাহলে কি জিনিস? তাহলে দেখো তোমার পড়েছো এর আগের ক্লাসে যে তড়িৎ কোষের মধ্যে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এমন ব্যবস্থা থাকে। তাহলে তড়িৎচালক বল কি না, যে কারণে বা যার প্রভাবে অন্য কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাহাই হলো তড়িৎচালক বল। যে কারণে বা যার প্রভাবে অন্য কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকেই বলা হয় তড়িৎচালক বল। বুঝতে পারলে না? তাহলে এখন তড়িৎচালক বল কিভাবে তুমি মাপবে, এটা কি করে কি পরিমাপ করা হয়? তাহলে অলরেডি তোমরা এর আগে 8 ক্লাসে পড়ে এসেছো সরল ভোল্টীয় কোষ, সব থেকে সিম্পল তড়িৎ কোষ। তার গঠনটা কেমন না, এই রকমের একটা কাঁচের পাত্র, এরকমের, এইখানেতে তোমার দুটো তড়িৎদ্বার থাকে, ছোট করে দুটো তড়িৎদ্বার এরকম থাকে, এই একটা তড়িৎদ্বার, এই একটা তড়িৎদ্বার। দ্রবণের মধ্যেতে তোমার পাত্রের মধ্যেতে অ্যাসিড সলিউশন থাকে, পার্টিকুলারলি নেওয়া হয় তোমার সালফিউরিক অ্যাসিড। কি বলছো?
এই জিনিসটা থাকে, ঠিক আছে। সালফিউরিক অ্যাসিড দ্রবণ থাকে, একটা তামার পাত, একটা দস্তার পাত। সিইউ এটা, এটা জেডেন, এটা হচ্ছে সিইউ, এটা হচ্ছে জেডেন। একবার যদি বাইরে থেকে তার দিয়ে জুড়ে দেওয়া হয়, তামার পাত থেকে দস্তার পাতের দিকে তড়িৎ প্রবাহ হয়। তাহলে এখন এর মধ্যে সালফিউরিক অ্যাসিডের মধ্যে রাসায়নিক শক্তি নিহিত আছে। ওই রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত, যে শক্তির প্রভাবে হয় সেটাই হলো তোমার তড়িৎচালক বল। তাহলে কি করে মাপবে? তোমার মাপার নিয়ম হচ্ছে তামার পাতের বিভব কত, এটাও পড়েছো। এই রকম ব্যবস্থা করলে তামার পাতটা উচ্চ বিভব পাবে আর দস্তার পাতটা নিম্ন বিভব পাবে। অর্থাৎ কপার প্লেট উইল বি পজিটিভ and the zinc plate will be negative। ইলেকট্রন যাওয়া আসার জন্য এসব হয়, এগুলো পড়ে এসছো। তাহলে স্বভাবতই তুমি এখানে নেগেটিভ মানে এখানে এক্সেস অফ ইলেকট্রন আছে, ইলেকট্রনের আধিক্য আছে জিঙ্কের পাতে। এটা পজিটিভ মানে দের ইজ ল্যাকেজ অফ ইলেকট্রন। যেই তার দিয়ে কানেক্ট করবে, সিম্পল ব্যাপন প্রক্রিয়া, যেমন হায়ার ডেন্সিটি থেকে লোয়ার ডেন্সিটির দিকে পার্টিকেলগুলো যায়, এটাও যাবে। অর্থাৎ সেক্ষেত্রে তোমার জিঙ্কের পাত থেকে তামার পাতের দিকে যাবে, তার ফলে তোমার তড়িৎ প্রবাহ হয়। তাহলে এখন তোমার তড়িৎচালক বল মাপা হয় কি রূপে? তামার পাতের বিভবটা তুমি মাপো, তামার পাতের বিভব যা হলো মেপে তুমি খাতায় লিপিবদ্ধ করো, লিখে রাখো সিম্পলি। তারপর জিঙ্কের পাতের বিভবটা মাপো, মেপে খাতায় লিখে রাখো। এইগুলো কিন্তু কানেকশন করা নেই, ঠিক এই অবস্থাতে। এইবার এই দুটোকে বিয়োগ করো, বিয়োগ করলে যেটা পাবে দ্যাট উইল বি দি ইলেকট্রোমোটিভ ফোর্স। তাহলে তড়িৎচালক বল তাহলে কি করে মাপা হয় না, কোনো তড়িৎ কোষের দুই তড়িৎদ্বারের মধ্যেতে বিভবের পার্থক্য করলে তড়িৎচালক বল পাওয়া যায়। ইট ইজ রেস্ট্রিক্টেড বাই ওয়ান কন্ডিশন। সেই রেস্ট্রিকশনটা কি? when no current flows through outer circuit, বাহ্য বহির্বর্তনীতে যখন তড়িৎ প্রবাহ যাবে না। ওই জন্য তোমায় বারবার বলছি, তামার পাত আর দস্তার পাত কিন্তু তার দিয়ে যুক্ত নেই, যুক্ত নেই। এটাকেই বলা হয় খণ্ডিত বর্তনী বা ওপেন সার্কিট কন্ডিশন। সুতরাং ওপেন সার্কিট কন্ডিশনে তড়িৎদ্বারের দুই তড়িৎ কোষের দুই তড়িৎদ্বারের মধ্যে বিভবের যে পার্থক্য, তাহাই হলো তড়িৎচালক বল। তাহলে এটা মাপা হয়, তড়িৎচালক বল মাপা হয়। দেখবে এর পরের ক্লাসে পড়বে, 12 ক্লাসে গিয়ে পড়বে, পোটেনশিওমিটার বলে একটা যন্ত্র আছে। সেই যন্ত্রের সাহায্যে প্র্যাকটিক্যালেও তোমার করতে হয় তড়িৎচালক বল মাপো। সেই পোটেনশিওমিটার যন্ত্র তোমার আমাদের ল্যাবরেটরিতে আছে, স্কুলের ল্যাবরেটরিতে আছে। 1000 সেন্টিমিটার লম্বা সেখানে একটা তার আছে, 10 মিটার লম্বা। তা যাই হোক, তোমার তাহলে তড়িৎচালক বল এই জিনিসটার বিভব। তাহলে বিভবের পার্থক্য কেউ তো প্রশ্ন করতেই পারে, তুমি তো মাপছো, বিভব দিয়ে বিয়োগ করছো, তাহলে এটা কি তো বিভব পার্থক্য বলা যেতে পারে না। বিভব পার্থক্য কখন হয়? এইবার এই তার দুটোকে তুমি কানেক্ট করো, এই তড়িৎদ্বার দুটোকে তুমি কানেক্ট করো। তাহলে এইবার ধরো এই পথেতে তুমি একটা টুনি ব্যাল্ব রেখে দিয়েছো, এরকম। তাহলে কি হবে? ব্যাল্বটা চলে যাবে। ব্যাল্ব রাখা আছে মানে কি, এর মধ্যে একটা রোধের কুণ্ডলী রাখা আছে, রোধ রেজিস্ট্যান্স কয়েল আছে। অর্থাৎ এই সময়েতে তোমার এই দুটো পাতের মধ্যে বিভবের যে পার্থক্য, সেটাকেই বলা হবে বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে বিভব পার্থক্য কখন হয়? when current flows through external circuit of a cell, যখন তড়িৎ কোষের বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ হয়, তখন পাত দুটোর মধ্যে বিভবের যে পার্থক্য, সেই পার্থক্যকেই বলা হয় তড়িৎ বিভব পার্থক্য। অর্থাৎ অন্যভাবে বলি, in other words, when electrical energy
is converted into another energy, then potential difference comes. যখন দেখো তড়িৎ শক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয় তখনই দেখো বিভব পার্থক্যের উদ্ভব ঘটে। এই ক্ষেত্রে ঘটেছে কি, তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। এটা মাপার একটা যন্ত্র আছে, সেই যন্ত্রকে বলা হয় বিভব ভোল্ট মিটার। অর্থাৎ এই পাত আর এই পাত ভোল্ট মিটারের সঙ্গে সংযুক্ত করে দাও, ভোল্ট মিটারের কাঁটা বিক্ষিপ্ত হয়ে দেখিয়ে দেবে কত ভোল্ট বিভব পার্থক্য। তাহলে তড়িৎচালক বল আর বিভব পার্থক্যের মধ্যে তফাৎটা কি? তাহলে তার আগে বলে দিই, তড়িৎচালক বলের একক কিন্তু ভোল্ট, বিভব পার্থক্যের একক ভোল্ট। কোনো কোষের তড়িৎচালক বল 1 ভোল্ট বলতে কি বোঝায়? তোমার একটা ধনাত্মক তড়িতাদানকে তুমি যখনই নেগেটিভ তড়িতাদান জিঙ্ক থেকে তামার দিকে নিয়ে যাবে তখন দেখো বিকর্ষিত হবে। সেই বিকর্ষণ বলের বিরুদ্ধে তুমি নিয়ে যেতে গেলে যে পরিমাণ কার্য করতে হবে সেটাই হলো তোমার তড়িৎচালক বল। তাহলে কোনো তড়িৎ কোষের তড়িৎচালক বল 1 ভোল্ট বলো, 2 ভোল্ট বলো বা ভি ভোল্ট বলো, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো যে ক্যাথোড থেকে অ্যানোডে একটা 1 কুলম বা প্লাস 1 কুলম লিখতে পারো। ধনাত্মক তড়িতাদান তো, কিছু না লেখা মানেই প্লাস, আর যদি প্লাস দেখো তাহলে অধিকতর ক্লিয়ার হবে। তাহলে প্লাস 1 কুলম তড়িতাদানকে নিয়ে যেতে গেলে কার্য করতে হবে ভি ভোল্ট। যত ভোল্ট বলবে তত ভোল্ট লিখে ভুল বললাম, কার্য করতে হবে ভি জুল। কার্যের একক এখানে কিন্তু ভোল্ট লিখলে হবে না। কথাটা বুঝতে পারলে না? তাহলে এদের মধ্যে তাহলে পার্থক্য কি? তাহলে এইবার পার্থক্য এসো। তাহলে প্রথমেই তোমার উৎপত্তি কখন হয়? বর্তনীর যে অংশে অন্য কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় সেই অংশে তড়িৎচালক বলের উদ্ভব ঘটে। আর বর্তনীর যে অংশে তড়িৎ শক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয় সেখানে বিভব পার্থক্যের উদ্ভব ঘটে। 2 নম্বর কি, তড়িৎচালক বল মাপা হয় পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে, বিভব পার্থক্য মাপা হয় ভোল্ট মিটার যন্ত্রের সাহায্যে। 3 নম্বর কি, এগুলো সব দেখো বলে দিয়েছি, মানে এই প্রাথমিক জ্ঞান থেকে তুমি করে নিতে পারো। 3 নম্বর, তড়িৎচালক বল সংগঠিত হয় মুক্ত বর্তনীতে, অর্থাৎ যখন বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ যাবে না। কিন্তু বিভব পার্থক্য সংগঠিত হয় বদ্ধ বর্তনীতে। 4 নম্বর কি হবে, এইবার তড়িৎ প্রবাহ যাবে মানে রোধের প্রভাব পড়ে গেল, সুতরাং তড়িৎচালক বল কিন্তু তখন কারেন্ট যায়নি, সুতরাং তড়িৎচালক বলের ওপর ব্যাটারির অভ্যন্তরীণ রোধের কোনো প্রভাব নেই। কিন্তু বিভব পার্থক্য ব্যাটারির অভ্যন্তরীণ রোধের উপর নির্ভর করে। ব্যাটারির অভ্যন্তরীণ রোধের প্রভাব পড়ে গেলেই তড়িৎচালক বল একটু দেখো কমে যাবে, রোধ মানে তো বাধা। সুতরাং তড়িৎচালক বলের মান বিভব পার্থক্য অপেক্ষা তুলনামূলকভাবে কম, কিন্তু বিভব পার্থক্যের মান তড়িৎচালক বল অপেক্ষা তুলনামূলকভাবে সামান্য বেশি। 5 নম্বর কি হবে, তড়িৎচালক বল আগে হলো না বিভব পার্থক্য আগে হলো? কোনটা মৌলিক? তড়িৎচালক বল আছে তবেই তড়িৎ প্রবাহ হয়েছে, নচেত হতো না। সুতরাং তড়িৎচালক বলকে বিভব পার্থক্যের কারণ বলা হয়, আর বিভব পার্থক্যকে তড়িৎচালক বলে ফল বলা হয়। এইগুলোই হচ্ছে তড়িৎচালক বল আর বিভব পার্থক্যের মধ্যে তফাৎ। তাহলে এখন তড়িৎ প্রবাহ মাত্রা বলতে কি বোঝায় অলরেডি বলে দিয়েছি, তবু তোমার বইয়ে রেখেছে বলে আরেকবার বলে দিচ্ছি। তোমার আই, এটা তড়িৎ প্রবাহ মাত্রা, ইকুয়াল টু হয় কিউ বাই টি, চার্জ ফ্লোজ পার সেকেন্ড ইজ কল্ড দ্য কারেন্ট। কারেন্ট কথাটা আমরা খুঁজে কারেন্ট অফ হয়ে গেল, তার মানে কি তড়িতাদান প্রবাহ বন্ধ হয়ে গেল। সুতরাং তড়িতাদান প্রবাহের হার কিসের সাপেক্ষে? উইথ রেসপেক্ট টু টাইম, সময়ের সাপেক্ষে। 1 সেকেন্ড মানে তো হার, সুতরাং সময়ের সাপেক্ষে তড়িতাদান প্রবাহের হারকেই বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা। ইটস ইউনিট ইজ অ্যাম্পিয়ার, বহুল ব্যবহৃত একক। এর এসআই একক হলো অ্যাম্পিয়ার, আর এসআই তোমার কাজে লাগে, অন্য একক তোমার খুব একটা কোনো কিছু কাজে লাগে না। তাহলে এখন তড়িতাদান প্রবাহের হার হলো তড়িৎ প্রবাহ মাত্রা, তাহলে দিক কোনটা হবে? মনে রাখবে পজিটিভ আধান যেদিকে প্রবাহিত হয় সেটাই, এই দিকটা হলো তড়িৎ প্রবাহ মাত্রার দিক। তাহলে এইখানেতে বললাম এইটা জিঙ্কের পাত নিম্ন বিভব পায়, মানে এখানে ইলেকট্রনের
আধিক্য ঘটে যায় আর এখানে ইলেকট্রনের ঘাটতি ঘটে। সেই কারণে তোমার ব্যাপন প্রক্রিয়ার ন্যায় জিঙ্কের পাত থেকে তামার পাতের দিকে তড়িৎ প্রবাহ ইলেকট্রন প্রবাহ হয়। তার মানে জিঙ্কের পাত থেকে তামার পাতের দিকে ঋণাত্মক আধানের প্রবাহ হয়। বাট কারেন্ট ইজ the direction of current is the direction of flow of positive charge। তাহলে নেগেটিভটা এদিক থেকে দিয়ে গেল মানে পজিটিভটা তাহলে এদিক থেকে এদিকে যাবে। সুতরাং তড়িৎ প্রবাহ মাত্রা I এর দিক এইটা। কথাটা বুঝতে পারলে না? হ্যাঁ, সেই কারণে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে বলে ধরে নেওয়া হয়। যদি প্রোটন যেত এদিক থেকে এদিকে, এটাই তড়িৎ প্রবাহ হতো। যদি প্রোটন যেত জিঙ্ক থেকে Cu+ আয়নের দিকে, এই দিকটাই তড়িৎ প্রবাহ হতো। তাহলে বহির্বর্তনীতে দেখো তড়িৎ প্রবাহ মাত্রা এদিকে, কিন্তু ভেতরে গিয়ে কি হয় আবার, তো ইলেকট্রনগুলো এখানে থেমে থাকে না, আবার অ্যাসিড সলিউশনের মধ্যে দিয়ে এই দিক থেকে এদিকে প্রবাহিত হয়। অর্থাৎ অন্তর্বর্তনীতে তড়িৎ প্রবাহ আবার এদিকে। সুতরাং বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ যেদিকে হয়, অন্তর্বর্তনীতে তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে হয়। ঠিক আছে।